এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্যপট, এটা দুবাই থেকে তোলা একটা ছবি। চলে আসবার আগে বেশ ঘোরাঘুরি করে আমি কিছু ছবি তুলেছিলাম। চমৎকার সুন্দর জায়গা, এটা একটা আবাসিক এলাকা। এখানে বেশিরভাগ যারা একটু পশ তারা থাকে, আর শেখরা খুব পশ থাকে, যদিও শেখরা এরকম জনাকীর্ণ শহরে থাকতে পছন্দ করে না। এই জনাকীর্ণ শহর ছেড়ে সবাই চলে গেছে মরুভূমিতে, আলাদা আলাদা বিশাল বিশাল প্রাসাদ বানিয়ে যাদের আর্থিক সঙ্গতি আছে তারা থাকে। আর দুবাইয়ের নিজস্ব যে লোকজন মাত্র 20%, তাদের নিজস্ব সঙ্গতি অনেক বেশি, কারণ তারা সরকারের বড় বড় ভালো ভালো বেতনের এবং খুব সুযোগ সুবিধা সম্পন্ন জবগুলো করে থাকে। যারা জব করে না তাদের প্রচুর ন্যাচারাল সম্পদ আছে, যেমন জায়গা জমি, তেলের খনি থেকে শুরু করা অনেক কিছু, যদিও পর সরকারের দখলে চলে যায়, কিন্তু তারা ভীষণভাবে সাপোর্ট পায় সরকারের পক্ষ থেকে। দুবাই যারা নিজস্ব, তারা ভীষণ আলিশান জীবনযাপন করে, জন্মসূত্রেই তারা যেন একটা ধনী হয়ে জন্মায় এক একজন। তাদের লাইফস্টাইল, চিন্তা ভাবনা, চলন বলন সম্পূর্ণ ভিন্ন। তাদের সাথে চলাফেরা করলে বোঝা যায় যে তারা কী রকম, যদিও তারা সাধারণের সাথে খুব একটা চলাফেরা করে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আর ভীষণ অন্যরকম একটু উন্নাসী স্বভাবের হয়ে থাকে। যাই হোক, তাদের সম্পর্কে খুব বেশি জানি না, তাই বেশি না বলা ভালো। যা জানি তা হচ্ছে এই নেচার। এখানে এসে হারিয়ে গিয়েছিলাম, কোথায় যে হারিয়ে গেছিলাম জানি না। এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না। চারিদিকে জনাকীর্ণহীন, শুধু বাড়িগুলো পড়ে আছে, হয়তো বাড়ির মধ্যে আছে মানুষজন। রাস্তাঘাটে মানুষের ভিড়ভাড়টা খুব একটা নাই। রোদের তাপমাত্রা খুব বেশি ছিল না, তারপরেও এই চমৎকার রৌদ্রোজ্জ্বল দিনটি সবাই উপভোগ করছিল, হয়তো নিজ নিজ কাজের জগতে। এই জায়গাটি এমন একটা জায়গা বেছে নেওয়া হয়েছে, একসময় হয়তো মরুভূমি ছিল। রাস্তাঘাট এবং বাড়িগুলো এমন সুবিন্যস্ত এবং সবুজের উদ্যান, জায়গায় জায়গায় ফ্লাওয়ার ভেজ দিয়ে দিয়ে ফ্লাওয়ার গার্ডেন করে তোলা হয়েছে। যদিও সামারের সৌন্দর্যের সাথে এখানে শীতের সৌন্দর্যের কোনো মিল নাই। এখানে শীতটাই উৎকৃষ্ট সিজন, এবং শীতের যেই তাপমাত্রা থাকে তা 22 থেকে 17-18-র মধ্যে, নিচে নামে না। আর উপরে উঠলে সেটা 25-27 পর্যন্ত উঠতে পারে। এই সময়টা পর্যটকের ভিড় থাকে খুব বেশি। এই জায়গাগুলোতে মানুষ খুব বেশি যায় না, কারণ এটা কোনো ট্যুরিস্ট স্পট না, এটা একটা আবাসিক এলাকা যেটা অনেক সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, এবং বাইরে বেরোলে যাতে মানুষের মন ভালো হয়ে যায়। প্রতিনিয়ত যত্ন আত্মীতে গড়ে উঠেছে এই চমৎকার শহর, আর এই শহরের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন, যা ভাষায় বর্ণনা করবার নয়। চমৎকার সুসজ্জিত বিল্ডিংগুলোর সাথে সাথে আশপাশের পরিবেশগুলো দেখলে মনটা ভালো না হয়ে কারোই থাকে না। আর এর আশপাশেই রয়েছে জলস্থল, যেখানে সমুদ্রের পানি বয়ে এসেছে বিশাল সমুদ্র থেকে। এরা কিভাবে যেন সমুদ্র থেকে একটা অংশ শহরের মধ্যে নিয়ে আসে, যাতে করে শহরের আবহাওয়া অনেক ভালো থাকে, জলবায়ু থাকে অনেক বেশি আর্দ্র, যাতে পরিবেশ অনেক সুন্দর হয়। আর জলের ছোঁয়া থাকলে যে কোনো জায়গা অনন্য সাধারণ হয়ে যায়, সেটা স্বাস্থ্যের দিক থেকে আর দর্শনের দিক থেকে তো বটেই। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দুবাইয়ের মতো মরুভূমির মতো একটা জায়গায় চমৎকার উদ্যান গড়ে তোলা হয়েছে মানুষের বসবাসের উপযোগী করে। শুধু বসবাসের উপযোগী নয়, সেখানে ঘুরতে ফিরতে চলতে এত ভালো লাগে। সেখানে গেলে মনে হয় একটু নেমে দাঁড়াই, খানিকক্ষণ সময় অবসর নিয়ে যাই এখানে একটা গাছের নিচে। এখান থেকে অনেক শক্তি সঞ্চয় করা যায়। সৌন্দর্য কিন্তু আমাদের আলাদা শক্তি যোগ করে। সেই সাথে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের সমাজে, আমাদের দেশে মেয়েরা যে এমন হয়, তারা কিন্তু অনেক সাংগঠনিক, অনেক পারিবারিক, তারা কিন্তু পরিবারটাকে আগলে রাখে। যেমন মৌমাছির রানী মৌমাছিটা তার পুরো চাকটাকে দেখে রাখে এবং সেই বংশ বিস্তৃতি ঘটায়, এবং পুরো শ্রমিকগুলোকে সে কিন্তু ট্যাকেল দেয়। তেমনিভাবে একজন নারী কিন্তু তার পরিবারের একটা সম্পদ। তারপরও আমাদের সমাজে দেখি মেয়েগুলোকে অনেক ছোট করে দেখা হয়, খাটো করে রাখা হয়, ইচ্ছাকৃতভাবে তাদের কিছুটা অবহেলিত করে রাখা হয়, কারণ তাদের বুঝতেই দেওয়া হয় না যে তারা সমাজের মূল্যবান, কত মূল্যবান একটা অংশ। ছেলেরা ইচ্ছাকৃত করে না, সামাজিক ব্যবস্থা আসলে এরকম হয়ে গেছে। আস্তে আস্তে আমাদের সচেতনতার মাধ্যমে আমরা কিন্তু মূল্যায়নের জায়গাটা খুঁজে পেতে পারি। আর মূল্যায়নের জায়গাটা যখন খুঁজে পাবো, তখন পুরুষরাও কিন্তু সমভাবে মূল্যায়িত হবে, কারণ সমাজে পুরুষের অবদানও অনেক অনেক বেশি। তারা নিঃস্বার্থভাবে একটা পরিবারের জন্য কাজ করে থাকে। বিভিন্ন সাক্ষাৎকারে, বিভিন্নভাবে, বিভিন্ন প্রোগ্রামে দেখতে পাই অনেক মেয়ে লাঞ্ছিত, গঞ্জনার শিকার। অনেক পুরুষও সেই তুলনায় কম না, তবে মেয়েদের সংখ্যাটা বেশি। এটা হতে পারে এক শ্রেণীর পুরুষ মেয়েদেরকে অনেক ছোট করে ফেলে, তাদের সস্তা বানিয়ে ফেলে, এবং যখন মেয়েগুলো সস্তা হয়ে যায় তখন তারা ইউটার্ন নেয়। এভাবে সমাজে গড়ে তোলে একটা
নৈতিক অবক্ষয়ের জায়গা, যেটা আমাদের প্রত্যেকের জন্য ক্ষতিকারক, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো বটেই, আমাদের সুখ শান্তি সমৃদ্ধির জন্য ক্ষতিকারক। প্রথমে একটা গানের লাইন দিয়ে শুরু করেছিলাম যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার দেশের আবহাওয়ার কথা বলছি, সেটা কিন্তু অনন্য সাধারণ। এমন আবহাওয়া পৃথিবীর কোথাও পাবেন না। নাতিশীতোষ্ণ, শীত পড়লেও দেখেন কতটা পড়ে, আর গরম হলেও কতটা হয়। একটু বেশি গরম পড়ে গেলে আমরা কিন্তু অস্থির হয়ে যাই, একটু বেশি শীত পড়ে গেলেও আমরা অস্থির হয়ে যাই। অথচ চরম ভাবাপন্ন কিছু কিছু শহর, কিছু কিছু দেশ আছে যেখানে বরফ পড়ে থাকে, মানুষ ঘর থেকে বেরোতে পারে না আলাদা সাপোর্ট ছাড়া। কিছু কিছু জায়গা আছে দুবাইয়ের মতো, প্রচণ্ড গরম, আপনি গরমে দুপুরে বাইরে বেরোতে পারবেন না, আপনার সমস্ত জায়গায় এসি থাকবে এবং বসত ভাটিতে এসি ছাড়া আপনি চিন্তাও করতে পারবেন না। এমন সাপোর্ট ছাড়া বাংলাদেশে অহরহ বাড়িঘর আছে যারা এমনিতেই মানুষ চমৎকারভাবে জীবন ধারণ করছে, এবং আমাদের দেশের মাটি কোনো যত্ন ছাড়াই যে ফসল দেয়, যেভাবে আমাদের আগলে রাখে, তা অসাধারণ, অনন্য খাঁটি। আমরা কখনো এগুলো ভেবে দেখি না। এত চমৎকার পরিবেশ পরিস্থিতি, এমন চমৎকার সাপোর্ট আমাদের বিধাতার তরফ থেকে আমাদের জন্য আছে, তারপরেও আমরা কেমন যেন এলোমেলো অগোছালো, আমরা নিজেদের দিকে যত্ন নেই না, আমাদের পরিবেশের দিকে যত্ন নেই না, আমরা যা পাই তা নিয়ে সক্রিয় আদায় করি না, শুধু অন্যের দিকে তাকিয়ে বসে থাকি কে কত ভালো করছে, এবং হিংসা বিদ্বেষ মারামারি হানাহানিতে আমরা ব্যস্ত থাকি। এইভাবে আমরা আমাদের সম্ভাবনাকে হেলায় হারিয়ে ফেলছি, যার কখনো ফিরে আসবে না। সময় মানুষের অমূল্য সম্পদ, সে সময় হারিয়ে গেলে আর পাওয়া যায় না। আমাদের দেশ স্বাধীন হয়েছে অনেক বছর আগে, তারপর আমরা হানাহানি মারামারি এবং অনৈতিক আচরণে এক একজন লিপ্ত রয়েছি। এই পর্যন্ত এমন কাউকে পেলাম না যিনি দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলে একটা সমন্বয় বজায় রাখবে, গরিব দুঃখী ধনী সকলের মধ্যে একটা সমতা নিয়ে আসবে। যারা ক্ষমতার বলয়ে যান তারা যেন এই ক্ষমতাহীন মানুষগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আর ক্ষমতাহীন মানুষগুলো দিন দিন জিদের আগে বসে এমন জায়গায় পৌঁছে যায় তাদের ক্ষোভ বাড়তে থাকে। আবার কিছু মানুষ লোভাতুর হয়ে যায়, অন্যের লোভের দৃষ্টি দেখে, অন্যকে আগ্রাসী দেখে তাদের মধ্যেও দানা বাঁধে লোভ। এই লোভ তাদেরকে ভেতরে ভেতরে খুঁড়ে খুঁড়ে খায়। তারা নিজের সুখের জায়গাটা, নিজের বর্তমানকে আর উপলব্ধি করতে পারে না, তারা নিজেদের সমৃদ্ধিকে আর উপভোগ করতে পারে না, হারিয়ে ফেলে নিজেদেরকে লোভ লালসা জিঘাংসার রাস্তায়। এই জায়গা থেকে আমাদের ফেরত আসতে হবে। প্রজন্ম অনেক দূর এগিয়ে গেছে, আমাদের হাতের নাগালে অনেক কিছু আছে। আমরা চোখ মেলে তাকালে অনেক দেশের অনেক ভবিষ্যৎ এবং অতীত দেখতে পাই, অনেক সৌন্দর্য আমরা দেখতে পাই। সেখান থেকে আমরা কিন্তু শিক্ষা নিই না, আমরা কোথায় যেন আটকে আছে একটা গোলকধাঁধার মধ্যে। সেই জায়গা থেকে কোনো একজন মহৎ মানুষ নাই যে আমাদের বের করে নিয়ে আসতে পারে। মানুষ দোষ চুরিয়ে ঊর্ধ্বে না, তারপরেও কেমন যেন আমাদের দোষগুলোর মধ্যে আমরা আবদ্ধ হয়ে থাকি, আমাদের গুণগুলো আমাদের গ্রাস করে নিয়ে মুক্তি দিতে পারে না। আমরা সবাই মানুষ, আমরা সবাই বাংলাদেশি, আমাদের সবারই নিজস্ব একটা ভুবন আছে, জগৎ আছে, আমরা সবাই সবাইকে ভালোবাসি, সবার জন্য মমতা। একটা সময় ছিল মানুষ মানুষের সাথে যদি হানাহানিতে লিপ্ত হতো কখনো মনে করতো না এই মানুষটাকে আমার মেরে ফেলতে হবে, দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। লড়াই করতো ঠিক আছে, বোঝাবুঝি করতো, বোঝাপড়া করতো, এক গ্রুপ জিতত, কিন্তু কখনো একটা ভাই আরেকটা ভাইকে পৃথিবী থেকে বিদায় দিতে চাইতো না। কিন্তু এখন সেই সময়টা নাই। কেমন যেন আমরা নিষ্ঠুর পাষাণ হয়ে গেছি, কেমন যেন মানুষের ক্ষতি দেখলে আমরা হাসি, সেটা আমাদের আনন্দ দেয়। আমাদের ভালোবাসাগুলো ফুরিয়ে গেছে। আমরা বাইরের লোকের প্রতি হিংসা দেখাতে দেখাতে কখন যেন ঘরে এসে এই হিংসাগুলো প্রদর্শন করি। তখন আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারি না। আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের ভেতরে একটা কোমল মানুষ আছে, তাকে আর খুঁজে পাই না। তখন আমরা পাথর হয়ে যাই। তখন আমরা আসলে কোথায় চলছি, কেন চলছি, কার জন্য চলছি, স্বার্থ কোথায়, সব দিক হারিয়ে, খেই হারিয়ে আমরা ছোট ছোট লোভের পিছনে ছুটতে থাকি। আমাদের সমৃদ্ধি আমরা হারিয়ে ফেলি।